আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার থেকে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট কাল। বিভিন্ন স্থানে প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। এবং মধ্যরাত থেকে সমুদ্রের সব ধরনের মাছ ধরা বন্ধ। পাশের দেশগুলোতে নিষেধাজ্ঞা না থাকায় অনুপ্রবেশের আশঙ্কা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে একটানা ভোট। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় প্রতিপক্ষের হামলা, ভাঙচুর, আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। ব্যালট পেপার সহ সব সরঞ্জাম যাবে আজকে কেন্দ্রে, বাকিগুলো ব্যালট পেপার ছাড়া মালামাল আজকে পরিবহন করবে এবং সকালবেলা আগামীকাল সকালবেলা ওই কেন্দ্রগুলোকে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ ব্যালট পেপার পৌঁছাবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ, মোবাইল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রায় 4000 আনসার সদস্য, তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাবের, বিজিবির সাথে 3টা পার্টি থাকবে। প্রত্যেকটা উপজেলায় 2টি করে র্যাবের টহল আছে, অর্থাৎ এর পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে। এখন পর্যন্ত আমাদের নির্বাচনের কোনো উপজেলায় কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমরা এখন পর্যন্ত চমৎকার একটি পরিবেশ বজায় আছে নির্বাচনের। 35 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন এই মুহূর্তে। পাশাপাশি বিজিবি, র্যাব সহ আনসার ব্যাটালিয়ন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী কাজ করছে এবং নির্বাচন সুষ্ঠু, সম্পন্নভাবে, নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চাঁদপুরে 6টি হাই স্পিড বোট নিয়ে মেঘনায় টহলে নেমেছে কোস্টগার্ড। ইব্রাহিমপুর ও রাজরাজেশ্বর ইউনিয়নে মোতায়েন করা হয়েছে 20 সদস্যের 2টি কন্টিনজেন্ট। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর সদরের নির্বাচনী দায়িত্বে রয়েছে। এই অঞ্চলের নির্বাচনী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, উচ্চগতি সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব, কোস্টগার্ড এখানে রয়েছে এবং আপনারা জানেন যে প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে নিয়োগ করেছে সরকার। সম্মানিত প্রার্থী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই ভোটারদের কাছে যান এবং সম্মানিত ভোটাররা যেন ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসে, ভোট দিয়ে যেন তারা নির্বিঘ্নে ফিরে যেতে পারে সে ব্যাপারে তারা সহযোগিতা করবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক পলাশ গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। মানিকগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ তোতার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোটারদের কাছে টানতে খিচুড়ি রান্নার খবর পায় সহকারী কমিশনার জহিরুল আলম। এ সময় ওই খিচুড়ি জব্দ করে এতিমখানায় পাঠানো হয়। ব্যানার, পোস্টার দিচ্ছে, বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিচ্ছে। গতকালকে আমাদের মাইক ধরে জরিমানা নিয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না থাকার অভিযোগে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কালু ভুইয়া। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। পটুয়াখালী এবং যশোর থেকে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। রিটার্নিং কর্মকর্তা মুশফিকুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে একটি অবাধ ও সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব ধরনের গোলযোগ মুক্ত নির্বাচন করার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর এবং এই বিষয়ে কিন্তু প্রতিটি প্রার্থীকেই তারা নজরদারিতে রেখেছেন এবং যাতে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সোচ্চার রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন সেই ধরনের সদস্যরা কিন্তু তারা তাদের নির্বাচনের কেন্দ্রে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু সেখানে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত প্রতিটি কেন্দ্রে
এর উপর নজরদারি রাখা হবে বলে তিনি জানিয়েছেন। তবে প্রথম পর্বে যেহেতু ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, তাই দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামীকাল যাতে ভোটারদের উপস্থিতি বাড়ে সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন যেমনি আশা প্রকাশ করেছেন, সেই সাথে প্রার্থীর যারা রয়েছেন তারাও কিন্তু সেই বিষয়ে সোচ্চার রয়েছেন যে যাতে পর্যাপ্ত বা চোখে পড়ার মতো ভোটারের উপস্থিতি যাতে নিশ্চিত করা হয় সেই বিষয়ে তারা কাজ করছেন। রাত পোহালেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শুরু হচ্ছে। এই ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন উপজেলা নির্বাচন অফিস থেকে কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। বিভিন্ন প্রিজাইডিং অফিসাররা কিন্তু স্ব কেন্দ্রের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। তবে বাইরে বৃষ্টি থাকার কারণে এইসব মালামাল পরিবহনে কিন্তু তারা অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছেন। তবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। সেই সাথে র্যাব, বিজেপি, কোস্টগার্ড এরাও কিন্তু দায়িত্ব পালন করবেন। পটুয়াখালী জেলায় 3টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে এবং এখানে মোট 247টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবথেকে বড় একটি বিষয় হচ্ছে ভোটটিকে আরও ভালোভাবে উপস্থাপন করার জন্য ব্যালট পেপার কিন্তু আগামীকাল সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে। সেক্ষেত্রে যে দুর্গম চরাঞ্চলগুলো রয়েছে সেখানে ব্যালট পেপার পাঠানোর জন্য স্পিডবোট রাখা হয়েছে। নির্বাচনের যাবতীয় সরঞ্জামাদি এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। ইভিএমে ভোট হওয়ার কারণে ইভিএম বাদ ব্যতীত যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন রয়েছে সে সমস্ত সরঞ্জাম এরই মধ্যে স্ব কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়া দুপুরের দিকে পুলিশ সুপার, পুলিশ প্রশাসন সহ যে আনসার বা বিজিবি বা র্যাব যারা দায়িত্ব পালন করবেন বা যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন সকলের সাথেই আসলে মতবিনিময় সভা করার পাশাপাশি নির্দেশনা তিনি দিয়েছেন। সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা এবং উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। তবে এই সময়টাতে পাশের দেশগুলোতে মাছ ধরায় নিষেধাজ্ঞা না থাকায় এই দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশের আশঙ্কা করছেন তারা। পটুয়াখালী এবং ভোলার প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বছরের বিভিন্ন সময় সুযোগ পেলেই এদেশের জলসীমায় এসে অবাধে মাছ শিকার করেন পাশের দেশের জেলেরা। এজন্য বেশ কয়েকবার মাছ ও ট্রলার সহ আটকও হয়েছে তাদের অনেকে। দেশের জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও পাশের দেশের জন্য তা প্রযোজ্য নয়। এ নিয়ে তাই চিন্তার ভাঁজ এদেশের জেলেদের চোখে মুখে। দেশের বুট বইয়া দেয়, ভারতের বুট ডেলি বাই ডেলি ফিশিং করিয়া দায়িত্ব আছে, হেরা মাছ ধরিয়া দায়িত্ব আছে, সেগুলিকে কি অভিযান নাই? তাহলে ইন্ডিয়ার বোট বাংলাদেশের ঢুকিয়ে হাজার হাজার কোটি টাকার আমাকে সম্পদ হেরা ধরিয়া লিয়ে যাইতে আছে। অবরোধ আমরা মানি, কিন্তু ভারতওয়ালারা তারা তো এই সাগরী মাছ ধরিয়া নিয়ে খায়, আর এদেশের মানুষে কি করবে? সীমান্ত তো মনে করেন কোনো বেড়া নাই, কোনো কিছু নেই, তাহলে আমরা মাছ ধরি না, অন্য দেশে মাছ ধরলে যে লাভটা হয় কি আর? এখানে বড় ধরনের একটা ক্ষতি, যার ক্ষতির প্রভাবটা আমরা আড়তদার বা পাইকার এই সংশ্লিষ্ট যারা আছি সকলের মধ্যে পড়ে। বিনয় করে বলতে আছি যে আমরাও যে ভারতওয়ালারা যেইভাবে মাছ ধরে, ভারতওয়ালা করে যদি বন্ধ করে তা আমরাও সরকারের আইন মেনে চলি বা চলমু, আর না হলে ভারতের কাছাকাছি ভারতের জেলার পাশাপাশি আমাগরে মাছ ধরার সুযোগ দুক। বিশেষজ্ঞদের মতে পাশের দেশগুলোতে একই সাথে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করা না হলে মিলবে না তেমন সুফল। যখন এরকম একটা সাগর ফ্রি পাওয়া যায় তখন অটোমেটিক অন্য দেশের জেলেরা মাছ, কিন্তু এটা অবশ্যই সরকারের বা আমার সংশ্লিষ্ট যে মৎস্য অধিদপ্তর আছে তাদের উচিত হলো এটাকে একটা কোইনসাইড করে দুই দেশে আলোচনা করে একটা নির্দিষ্ট একটা ফর্মে নিয়ে আসা। 65 দিন আসলে আমাদের যেখানে আর্টিসানাল ফিশারদের জন্য ফিজিবল কিনা, যে আমরা যে উদ্দেশ্যে দিয়েছি সেই মাছগুলো এখানে ব্রিড করছে কিনা, বা ব্রিড করলে আমাদের আসলে কি সময়সীমা বাড়ানো দরকার বা এদিকে আকপিস করা দরকারটা নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। পাশাপাশি যে আমাদের যে জলসীমাটা রয়েছে সেটাকে আসলে এখন সুরক্ষা দেওয়ার সময় এসেছে। মৎস্য কর্মকর্তারা জানিয়েছে সমুদ্র সীমা রক্ষায় তৎপর রয়েছে নৌবাহিনী। এছাড়া 23শে জুলাই পর্যন্ত 65 দিন সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন জেলেদের প্রণোদনার জন্য জনপ্রতি 86 কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিতরণের কথা
আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে। এই সময় আমাদের দেশের নৌযান যেমন মৎস্য আড়ত থেকে বিরত থাকবে, ঠিক পাশাপাশি আমাদের অন্যান্য দেশ থেকে যেন কোনো ডলার না আসতে পারে সেই বিষয়ে আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সকল ঘাটে আমাদের পাহারা থাকবে, আমাদের সাথে পুলিশ নৌ পুলিশ সহযোগিতা করবে। মৎস্য বিভাগ সার্বক্ষণিকভাবে আমাদের সমুদ্রগামী বোট যাতে কোনোভাবে সমুদ্রে প্রবেশ করে আমাদের এই 65 দিন নিষিদ্ধকালীন সময় মাছ আহরণ করতে না পারে সেই বিষয়ে আমরা সর্বদা 24 ঘন্টা আমরা সচেষ্ট থাকবো। পটুয়াখালীতে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা 47,335 জন। মধ্যরাতের আগেই সমুদ্রগামী ছোট বড় সব ট্রলার নিয়ে তারা ভিড়েছেন কলাপাড়ার মহিপুর আলীপুর মৎস্য বন্দরে। মাছ ধরা বন্ধ রেখে জাল গুটিয়ে নিয়েছেন ভোলার সমুদ্রগামী প্রায় 64,000 জেলেও। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী 48 ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের বেশ কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এদিকে গতরাত এবং আজ দুপুরে যশোর এবং এর আশেপাশের এলাকায় বৃষ্টি হওয়ায় গরম কিছুটা কমেছে। যশোরে দুপুর 12:30টার দিকে দমকা বাতাস সহ ভারী বৃষ্টিপাত হয়। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। দিনাজপুরের হিলিতে 4 দিন পর গতরাতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। গতরাতে দিনাজপুর অঞ্চলে 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে রাজবাড়ীর হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ডায়রিয়া রোগীদের স্যালাইন সংকটের কারণে বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে। এতে বিপাকে পড়েছে দরিদ্র রোগীরা। বান্দরবানের রাংছড়ি এবং রুমা সীমান্তে যৌথ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত KNF-এর 3 সদস্যের মরদেহ ময়না তদন্ত শেষে জেলা পৌরসভার কাছে হস্তান্তর করেছে পুলিশ। দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মরদেহগুলো কেউ নিতে না আসায় ময়না তদন্ত শেষে সেগুলো পৌর কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। পরে জেলার লাইমিপাড়ার খ্রিস্টীয় কেন্দ্রীয় শ্মশানে দাফন করা হয়। এদিকে রুমা এবং থানচিতে KNF-এর সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এবং এসব ঘটনায় বম জনগোষ্ঠীর উপর নেমে আসা দুর্ভোগ অবসানের দাবিতে মানববন্ধন করেছে এই সম্প্রদায়ের সদস্যরা। জেলা সদরের উজানিপাড়ার ইভানজেলিক্যাল খ্রিস্টান চার্চ প্রাঙ্গণে মানববন্ধনে বক্তারা KNF সন্ত্রাসীদের সাধারণ জীবনে ফিরে আসার আহ্বান জানান। তারা বলেন, সন্ত্রাসী এবং যৌথ অভিযানের ভয়ে তাদের পুরুষ সদস্যরা দিনের পর দিন জঙ্গলে লুকিয়ে আছে। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শিক্ষার পাশাপাশি গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। এসব গবেষণায় উঠে আসছে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনার কথা। গবেষণায় অগ্রগতির জন্য যুক্তরাজ্যের ইয়াং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান শীর্ষে। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ টিচিং ইউনিভার্সিটির ধারণা থেকে বের হতে চায় খুলনা বিশ্ববিদ্যালয়। গবেষণাকে প্রাধান্য দিয়ে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এজন্য গঠন করা হয়েছে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, যার মাধ্যমে আন্তর্জাতিক মানের গবেষণা সহায়তা পাচ্ছে শিক্ষকরা। যেখানে আজ থেকে প্রায় 10 বছর আগে যেখানে আমরা 30,000 বা 50,000 টাকা পেতাম একটা প্রজেক্টের জন্য, সেখানে আমরা পাচ্ছি 10 লক্ষ টাকা। সো আমাদের একটা স্কোপ বেড়ে গেছে, সাথে সাথে আমরা কিন্তু স্টুডেন্টদেরকেও কিন্তু এখানে অ্যাটাচমেন্টে নিয়ে আসতে পারছি। কেবল শিক্ষকরাই নন, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত যোগ্যরাও পাচ্ছেন গবেষণার সুযোগ ও সহায়তা। ফলে গবেষণায় আগ্রহী হয়ে উঠছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। মাস্টার্স প্রোগ্রামের জন্য আমাদের ইউনিভার্সিটি থেকে একটা রিসার্চ গ্র্যান্ট পেয়েছি, যেটা হচ্ছে 60,000 টাকার। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি বার্ষিক মোট ব্যয়ের 8 ভাগেরও বেশি খরচ করছে গবেষণাগার, যন্ত্রপাতি ও গবেষণা সহায়তায়। 2020 সালে যেখানে গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছিল 559টি, তা চলতি বছরে দাঁড়িয়েছে 1266টিতে। 2022 সালে গবেষণা সেলকে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র বা রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারে উন্নতি করা হয়। এর আওতায় শিক্ষকদের গবেষণা বরাদ্দ, মাস্টার্স PhD পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য ফেলোশিপ, প্রকাশনা প্রণোদনা, প্রকাশনা ব্যয় এবং ভাইস চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে গেল 3 বছরে 12টি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন হয়েছে, যার মধ্যে এবছর হয়েছে 5টি। গবেষণা সহায়তা বাড়াতে গঠন করা হয়েছে রিসার্চ ইন্ডোমেন্ট ফান্ড।
বাংলাদেশের যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল যেটা রয়েছে সেই অ্যাক্রিডিটেশন কাউন্সিলে খুলনা বিশ্ববিদ্যালয় 29টি ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলোকে অ্যাক্রিডেট করানোর জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি এবং আন্তর্জাতিক যে কোলাবোরেশন এটা উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ে চলমান গবেষণায় চিংড়ির ভাইরাস, সুন্দরবনের টপ ডাইং রোগ, উপকূলের লবণাক্ততা, জলাবদ্ধ সহিষ্ণু ফসল ও বৃক্ষরাজির জাত উদ্ভাবন ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের 4 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 6টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতরাতে জেলা পুলিশের একটি দল চোরাই মোটরসাইকেল সহ শহরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের শেখ কামাল ছাত্রাবাসের সামনে থেকে তাদের আটক করে। যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, যশোর সহ বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে এই চোর চক্রটি মোটরসাইকেল চুরি করে আসছিল। গত 9 এপ্রিল রিপন হোসেন নামে এক ব্যক্তি যশোর কোতোয়ালি মডেল থানায় মোটরসাইকেল চুরির মামলা করলে সেই মামলার সূত্র ধরে তাদেরকে আটক করা হয়। ইউপিডিএফ এর 2 কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে রাঙামাটিতে সকাল 6টা থেকে অর্ধ দিবস অবরোধ পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এ সময় রাঙামাটি চট্টগ্রাম এবং রাঙামাটি খাগড়াছড়ি সড়কে বাস চলাচল বন্ধ ছিল, তবে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। অবরোধের সমর্থনে রাঙামাটি শহরে কোনো ধরনের পিকেটিং চোখে না পড়লেও রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় ইউপিডিএফ কর্মীরা অবস্থান নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় রাস্তায় কিছু পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। গত শনিবার সকালে লংদুতে সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ এর 2 কর্মী নিহত হয়। ভাষা সংহতি অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণ করা হয়েছে ভারতের আসামের শিলচরের বাংলা ভাষা শহীদদের। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের গভর্নমেন্ট মডেল গার্লস স্কুলের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে তিতাস আবৃত্তি সংগঠন। কর্মসূচির উদ্বোধন করেন জেলার প্রবীণতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আব্দুল মান্নান সরকার। অনুষ্ঠানের প্রথমে স্কুলের শহীদ মিনারে ফুল দিয়ে কমলা ভট্টাচার্য সহ 11 ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এরপর ছিল কবি কণ্ঠে কবিতা পাঠ, একক ও দলীয় আবৃত্তি। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তি, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্যরা। গাজীপুরের কালিয়াকৈরে মেডিকেল সরঞ্জাম তৈরির কারখানা অপারেটিং থিয়েটার মেডিকেল বাংলাদেশ কোম্পানির উৎপাদন শুরু হয়েছে। সকালে উপজেলার বাগানবাড়ি এলাকায় এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফ্রাঙ্কলিন বুশচার্ট। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির এমডি জাস্টিন বুশচার্ট, চীনা কনসালটেন্ট মিস শেরি, কোম্পানির জিএম চৌধুরী তৌহিদ এলাহি, কোয়ালিটি ম্যানেজার সুমন মিয়া এবং শিল্প পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা। কোম্পানির কর্মকর্তারা জানান, এই কারখানায় পিপিই ছাড়াও শো কভার, হেড কভার, মাস্ক, সার্জিক্যাল গাউন, আইসোলেশন গাউন এবং স্ক্রাব স্যুট তৈরি করা হবে, যা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। In the first stage, we will employ up to 200 people. So this we hope to give work to our colleagues, our workers. The more businesses, opportunities people from abroad have, I think that will improve Bangladeshi economy very well. ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের পাথর সরবরাহ কাজ পাইয়ে দেবার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি। সকালে ট্যাঙ্কের পাড় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শহীদুল ইসলাম জানান, মাদানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আবির কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত রেল লাইনের পাথর সাপ্লাইয়ের কাজ পাইয়ে দেবার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে 1,50,00,000 টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাণ, এই প্রতিপাদ্যে কুমিল্লায় পালিত হয় দিবসটি। জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর আয়োজনে অনুষ্ঠিত হয় সভা। অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মং নে থোয়াই মার্মা।
সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আদার দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি আদা ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। আদা ব্যবসায়ীরা জানান, দেশীয় আদার সরবরাহ না থাকায় বেশ কিছুদিন ধরেই আমদানিকৃত আদা দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে। কিন্তু হঠাৎ করেই বন্দরে আমদানিকৃত আদার দাম ঊর্ধ্বমুখী। আমদানিকারকরা বলছেন, ডলার রেট বাড়ার কারণে আদার দাম বেড়ে গেছে। সেই সাথে ভারতের বাজারেও আদার দাম খানিকটা ঊর্ধ্বমুখী, যার কারণে আমদানির পরিমাণ কমেছে বলে জানিয়েছে তারা, যার প্রভাব পড়েছে বাজারে। নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস, একটি মাথা, 4টি পা এবং একটি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা হরিণের মাংস, মাথা, পা এবং চামড়া হাতিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মাদারীপুরে শিক্ষার্থীকে স্কুলে রেখেই মূল ফটকে তালা দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এই ঘটনায় সদর উপজেলার পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনেছে এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধি আঞ্জুমান জুলিয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে টয়লেটে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র রাফিন। ফিরে এসে কমন রুমে বসে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে পুরো বিদ্যালয় শুনশান, প্রধান গেট বন্ধ। ভয় পেয়ে কাঁদতে শুরু করে শিশুটি। বিদ্যালয়ের পাশের এক দোকানি কান্নার শব্দ শুনে এগিয়ে যান। ভেতরের বারান্দা থেকে শিশুটিও তাকে ডাকাডাকি শুরু করে। পরে তালা খোলার ব্যবস্থা করে ওই দোকানি। ৬ ঘন্টার মতো স্কুলে আটকে ছিল শিশুটি। আমি দোকানে বসেছিলাম, তারপরে ওই ছেলেটা ওই জায়গায় দাঁড়ায় বলে কি আমাকে বাইক করো, আমি যে হাত কেটেছি, তারপরে আমি দোকান থেকে চাবি নিয়ে যাই গেট খুললাম, তারপরে বাইক করছি। এই ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে। বিদ্যালয়ের টয়লেটে শিশু শিক্ষার্থী আটকে থাকার খবর ছড়ায়, তবে এ খবর অস্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের তো কোনোটাই তালা মারা থাকে না, সব বাথরুম খোলা ওপেন করা। ওই ইচ্ছা মতো নিচে নামতে পারছে এবং নেমে আসছেও সে। এখন এই সামনে এসে বলতেছে আমি তালা আটকে ফেলছে, ম্যাডামরা চলে গেছে, আমার একটা চাবি আছে, আমাকে একটু খুলে দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো কোনো গাফিলতি বা দোষ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে নিশ্চয়ই ওখানে কার গাফিলতি ছিল উঠে আসবে। যদি কোনো ওরকম অন্যায় হয়ে থাকে বা কোনো অপরাধ ঘটে থাকে, তো সেই অবশ্যই তার দায়িত্ব বহন করতে হবে এবং যদি সেরকম দায়ী হয় বা কোনো রকম অপরাধ থেকে থাকে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাবা নুরুল হক মারা যাওয়ার পর রাফিনের ঠাঁই হয় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা হাজী নওয়াব আলী খান শিশু নিবাসে। সেখান থেকে প্রতিদিন বিদ্যালয়ে পড়তে আসে। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট কাল। বিভিন্ন স্থানে প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। মধ্যরাত থেকে সমুদ্রের সব ধরনের মাছ ধরা বন্ধ। পাশের দেশগুলোতে নিষেধাজ্ঞা না থাকায় অনুপ্রবেশের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।